নমস্কার, আমার নাম সার্থক বসাক। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12-এর বায়োলজি 3rd ইউনিট, হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন। তো মোটামুটি বড় একটা চ্যাপ্টার, তো এটা আমরা দুটো ভাগে পড়ব। আজকে প্রথম পর্ব, তো খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। শুরুতেই প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা, প্রত্যেকটা বইয়ের সামনেই দেওয়া থাকে সিলেবাসটা, তো আমি এখানে আলাদা করে দিয়েছি। তো এখানে সিলেবাসটা আমি মেনশন করেছি। আমরা প্রথম ইউনিট যেটা ছিল জীবের জনন, সেখানে আমরা যৌন জননের ক্ষেত্রে দেখেছিলাম যে যৌন জননের 3টে পর্যায়ে যৌন জনন হয় আর কি। প্রথমটা হলো গ্যামেটোজেনেসিস বা গ্যামেটের উৎপাদন, সেকেন্ড হচ্ছে গিয়ে গ্যামেটের স্থানান্তর, এবং থার্ড ছিল নিষেক। এই 3টে আমরা স্টেপ দেখে এসেছি। তো বেসিক্যালি এই 3টে জিনিসই এই যৌন জনন বা মানুষের জনন এই চ্যাপ্টারটাতে আমরা আলোচনা করব। প্রথম মানে এই সিলেবাসটাতে সেরকমই টোটালটা মেনশন করা রয়েছে, প্রত্যেকটা ধরে ধরে আমরা আলোচনা করব। প্রথম যেটা আলোচনা হবে সেটা প্রথম পার্টে, সেটা হলো গ্যামেটোজেনেসিস বা গ্যামেট উৎপাদন। তো গ্যামেট উৎপাদন জানার জন্য, বোঝার জন্য আমাদের সবার প্রথমে জানতে হবে মেল রিপ্রোডাক্টিভ আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা রয়েছে, অর্থাৎ মানে বেসিক যে আইডিয়াগুলো, পুরুষ এবং স্ত্রীর জননতন্ত্র। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথম পর্বে আলোচনা করব সেটা হচ্ছে এই 7টা ইউনিট, মানে 7টা টপিক আমরা আলোচনা করব, বাকিগুলো পরের ইউনিটে। আচ্ছা, প্রথম জননতন্ত্র। একদম বেসিক ইন্ট্রোডাকশন যদি দিতে হয় জননতন্ত্রের, প্রথম বলতে হবে যে পুরুষ ও স্ত্রী দেহে প্রাথমিক ও গৌণ জননাঙ্গগুলো সম্মিলিতভাবে যে অঙ্গতন্ত্র গঠন করে, অর্থাৎ প্রাথমিক আর গৌণ জননাঙ্গ। পুরুষের প্রাথমিক জননাঙ্গ কি? শুক্রাশয়, যেটা শুক্রাণু বা পুংগ্যামেট উৎপন্ন করে। আর স্ত্রীদের ক্ষেত্রে প্রাথমিক জননাঙ্গ ডিম্বাশয়, যেটা স্ত্রী গ্যামেট অথবা ডিম্বাণু তৈরি করে। তো এটা হলো প্রাথমিক। আর গৌণ মানে এদের সাথে অ্যাক্সেসরি যেগুলো রয়েছে, অর্থাৎ একটা টোটাল জননতন্ত্র গঠন করার জন্য যে যে অঙ্গগুলোর প্রয়োজন, আমরা একে একে সবকটা আলোচনা করব। তো এই টোটালটা নিয়ে আমাদের জননতন্ত্র গঠন করা হয়। তো মানুষ যেহেতু একলিঙ্গ প্রাণী, তাই আমরা জানি যে এটা মানুষের জননের জন্য স্ত্রী পুরুষ উভয়ের প্রয়োজন হবে। আচ্ছা, বয়ঃসন্ধি একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটা জননের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বয়ঃসন্ধি কি না, এমন একটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে, এমন একটা সময় যে সময় মানুষের প্রাথমিক জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয় বা ডিম্বাশয় এটা পরিপূর্ণতা পায় এবং কার্যক্ষম হতে পারে। মানে কার্যক্ষম হওয়া মানে শুক্রাণু তৈরি করতে পারে বা ডিম্বাণু তৈরি করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে আসে। তো ছেলেদের ক্ষেত্রে এটা 10 থেকে 15 বছর, আর মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 14 বছর, এই সময়ের মধ্যে বয়ঃসন্ধি ঘটে থাকে। তো তাহলে শুরু করছি পুরুষের জননতন্ত্র, পুংজননতন্ত্র। তো সংজ্ঞা ডেফিনেশন আলাদা করে কিছু বলার নেই, যেটা শুক্রাণু উৎপন্ন করে এবং শুক্রাণুর পুষ্টি, সঞ্চয় ও পরিবহন, নির্গমন এইগুলোর সাথে যুক্ত। তো এই যে ছবিটা দিয়েছি, এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা এইচএসে প্রায় আঁকতে দেয় মাঝে মধ্যে। তো এই ছবিটা একটু প্র্যাকটিস করতে হবে, একটু জুম করি। তো এখানে ডিটেলস পুরো জিনিসগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা একে একে আলোচনা করব। আর এই ডান দিকে আমি একটা চার্ট ওয়াইজ আমি দেখাতে চেয়েছি পুরুষের জননতন্ত্রের ভাগগুলো। মেন আমরা দুটো ভাগে ভাগ করি, প্রাথমিক আর গৌণ। যেটা বলছিলাম ডেফিনেশন দেওয়ার সময়, প্রাথমিক হলো শুক্রাশয়, গৌণর এতগুলো ভাগ রয়েছে। তো প্রত্যেকটা ভাগ আমরা ইন ডিটেলস ছবি ধরে ধরে আমরা আলোচনা করব। তো প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব, প্রাথমিক জননাঙ্গ শুক্রাশয় নিয়ে। আচ্ছা, শুক্রাশয় প্রথমত খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, এটা স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। পুরুষদের দেহের বাইরে একটা আলাদা থলি, স্ক্রোটাম তার নাম, সেই থলির মধ্যে একজোড়া শুক্রাশয় অবস্থান করে। শুক্রাশয়ের মেন কাজ কি? মেন কাজ ওই পুংগ্যামেট বা শুক্রাণু তৈরি করা এবং টেস্টোস্টেরন নামে একটা হরমোন এটা ক্ষরণ করে। তো একজোড়া শুক্রাশয় বললামই। আচ্ছা, শুক্রাশয়ের গঠন এখানে ছবিটা দিয়েছি। প্রথমত বলি যে এটা চ্যাপ্টা, ডিম্বাকার এবং 10 থেকে 15 কেজি ওজনে হয়। আচ্ছা, গঠনটা দেখবার জন্য প্রথমে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই অংশটা,
এই অংশটা মেনলি আমরা একে বলি রেটি টেস্টিস। আচ্ছা, শুক্রাশয়ের ইংরেজি কথাটা হলো রেটি টেস্টিস। ইংরেজি টার্মগুলো একটুখানি শুনে রাখলে সুবিধা হয়, তাহলে এই যে জিনিসগুলো আলোচনা হচ্ছে এগুলোর সাথে আর কি মেলাতে সুবিধা হবে। তো রেটি টেস্টিস নামটা কেন এসছে? টেস্টিস মানে তো শুক্রাশয়। রেটি কথাটা এসছে রেটিকিউলার থেকে। রেটিকিউলার কথাটার বাংলা হচ্ছে রক্তজালক, যেটাকে বলা হয়। অর্থাৎ এই যে পোর্শনটা শুক্রাশয়ের, এটা রক্তজালক পূর্ণ হয়। মানে টোটাল যে আমার শুক্রাশয়টা রয়েছে, তো সেই শুক্রাশয় আমাকে রক্ত সঞ্চালন করতে হবে, স্বাভাবিক পুষ্টি পৌঁছে দিতে হবে। তো মেন যে ব্যাপারটা, একদম কেন্দ্রের এই অংশটা রক্তজালক পূর্ণ হয় সেই কাজটা করার জন্যই। তো এইটা কেন্দ্র। এখান থেকে কতগুলো দেখো প্রকোষ্ঠ ভাগ হয়েছে, এগুলো এক একটা ছোটো ছোটো প্রকোষ্ঠ, ঠিক আছে? এই প্রকোষ্ঠগুলো যেটা দিয়ে ভাগ হয়েছে তাকে বলা হচ্ছে সেপ্টাম। এই যে ছোট ছোট হলুদ কালারে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সেপ্টাম। আর এই প্রকোষ্ঠগুলোর মধ্যে বেশ কতগুলো, মানে অন্তত 3-4টে আর কি প্যাঁচালো কুণ্ডলীকৃত নালী থাকে। এই নালীগুলোকে বলা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। তো সেমিনিফেরাস নালিকা এই প্রকোষ্ঠের মধ্যে পেঁচিয়ে থাকছে, ঠিক আছে? আর এই যে টোটাল স্ট্রাকচারটা, এই যে টোটাল শুক্রাশয়, এটাকে প্রোটেক্ট করছে বাইরের এই লেয়ারটা। এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম দেখো লিখেছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টোটাল লেয়ারটার নাম টিউনিকা অ্যালবুজিনিয়া। এটা বাইরের ঘর্ষণজনিত আঘাত বলো বা যাই বলো সব কিছু থেকে রক্ষা করছে। এই হচ্ছে বেসিক গঠন। কাজ তো দুটো আগেই বললাম, শুক্রাণু উৎপন্ন করে আর টেস্টোস্টেরন সংশ্লেষ করে। এরপর আসছি গৌণ জননাঙ্গে। প্রথমে নালিকাতন্ত্র, তার অনেকগুলো ভাগ। প্রথম আসবো ভাসা ইফারেন্সিয়া। আচ্ছা, সেই একই ছবি। ভাসা ইফারেন্সিয়াটা দেখো এখানে মার্ক করে দিয়েছি। এই যে রেটি টেস্টিস আমরা দেখেছিলাম, রেটি টেস্টিস থেকে 15 থেকে 20টা ছোটো ছোটো নালী বেরোচ্ছে। এই নালীগুলোকে বলা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। আমরা এই যে স্ট্রাকচারটা, আমরা এখান থেকে শুরু করে এইভাবে এগোবো, মানে কেন্দ্র থেকে শুরু করে বাইরের দিকে আমরা যাব। তো ভাসা ইফারেন্সিয়ার কাজ দেখো কী লিখেছে, শুক্রাশয়ে যে শুক্রাণু উৎপন্ন হয় সেটাকে সংগ্রহ করবে এবং সেটা এপিডিডাইমিসে প্রেরণ করবে। এপিডিডাইমিস হচ্ছে এর পরের স্ট্রাকচারটা, আমরা একে একে আসছি। ভাসা ইফারেন্সিয়া সেই শুক্রাণু সংগ্রহ করে পরের যে এপিডিডাইমিসে সেটাকে প্রেরণ করবে। এবার এপিডিডাইমিস সম্পর্কে একটু দেখি। এপিডিডাইমিস হচ্ছে প্রত্যেকটা যে ভাসা ইফারেন্সিয়া বেরিয়েছিল, প্রত্যেকটা ভাসা ইফারেন্সিয়া থেকে, মানে তারপরের যে প্যাঁচালো অংশটা, সেইখান থেকে এপিডিডাইমিসের শুরু। এবার এপিডিডাইমিস মূলত 3টে ভাগে আমরা ভাগ করে থাকি। একটা মস্তক, মানে একদম ভাসা ইফারেন্সিয়া থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মস্তক। তারপরে মধ্যাংশ, মানে আরেকটু এগিয়ে এই যে পোর্শনটা পুরোটা হলো মধ্যাংশ বা দেহ বলতে পারি আমরা। আর লাস্ট হচ্ছে গিয়ে লেজ, মানে এর পরের পোর্শনটা যেটা রয়েছে, এই টোটাল অংশটা এটা হলো এপিডিডাইমিস। কি কাজ না, আগেই বললাম ভাসা ইফারেন্সিয়া থেকে যেটা আসছে শুক্রাণু, সেটা এপিডিডাইমিস সেটাকে গ্রহণ করছে এবং এপিডিডাইমিসের মধ্যে সেটা সাময়িকভাবে সঞ্চিত থাকছে। এবার সঞ্চিত থাকছে মানে তোমাকে বুঝেই নিতে হবে যে সঞ্চিত রাখছে মানে সেটা পুষ্টি প্রদান করছে। কেননা একটা শুক্রাণু মানে সেটা যে কটা দিনের জন্যই সেখানে সঞ্চিত থাক, তার একটা পুষ্টি দেওয়ার ব্যাপার রয়েছে, তাকে নারিশমেন্ট দিতে হবে, সব কিছু দিতে হবে। তো টোটাল এই জিনিসটা এপিডিডাইমিস করছে। আচ্ছা, পরের অংশটা হলো ভাস ডেফারেন্স। ভাস ডেফারেন্স, যেটাকে বাংলায় বলছি শুক্রনালী, সেটা হলো তারপরের অংশটা। এই এপিডিডাইমিস এখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে ভাস ডেফারেন্স। ভাস ডেফারেন্স হচ্ছে খুব কুণ্ডলীকৃত, মানে এর থেকে কম কিন্তু কুণ্ডলীকৃত একটা ব্যাপার, যেটা এখানে ইম্পর্ট্যান্ট যে লাইনটা সেটা হলো শুক্ররজ্জু বা স্পারম্যাটিক কর্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়। এইটা তো আমি একটা গোটা টেস্টিসের স্ট্রাকচার দেখাচ্ছি শুক্রাশয়। তো শুক্রাশয়ের এখান থেকে এই শুক্রনালীটা বেরিয়ে, মানে ওপরে এদিকে এখানে দেখানো হয়নি, এই ওপরে স্পারম্যাটিক কর্ড থাকে, সেইটার সাথে গিয়ে মিলিত হচ্ছে। তো কাজ হচ্ছে এপিডিডাইমিস যে শুক্রাণুটাকে সংগ্রহ করেছিল এবং সঞ্চিত করেছিল সেটা পরিবহন করা। মানে আমার বেসিক্যালি এই যে
এই অংশটা সেমিনিফেরাস নালিকা যেখানে দেওয়া, এখানে শুক্রাণু তৈরি হচ্ছে। শুক্রাণু তৈরি হয়ে এর কাজটা হলো এখান দিয়ে বিভিন্ন নালীপথে প্রেরণ করা শুক্রাণুটাকে। তো এই সমস্ত জিনিসগুলো সেই নালিকাতন্ত্র একসাথে সেই কাজটাই করছে। পরেরটা আসছে ইজ্যাকুলেটরি ডাক্ট, বাংলাতে বলা হচ্ছে নিক্ষেপণ নালী। তো ভাস ডিফারেন্স যেখানে লাস্ট আমরা শেষ হয়েছিল দেখেছিলাম, সেখান থেকেই শুরু হচ্ছে ইজ্যাকুলেটরি ডাক্ট বা নিক্ষেপণ নালী, প্রায় 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তো এর কাজ কি? কাজ হচ্ছে বেসিক্যালি এই শুক্রাণুটাকে পরিবহন করে মূত্র জনননালীতে প্রবেশ করানো। দেখো এইখানে আমরা শেষ হয়েছিল দেখেছিলাম, মানে এই অংশটাই আমরা এতক্ষণ জুম করে দেখছিলাম, এবার একটুখানি জুম আউট করেছে। এখান দিয়ে যে শেষ হয়েছিল লাস্ট, যে ভাস ডিফারেন্স শেষ হয়েছিল, সেই ভাস ডিফারেন্স থেকে একটা নালী বেরিয়েছে, এই নালীটা। এটাকে বলা হচ্ছে বীর্যবাহী বা শুক্রবাহী নালী, যেটা বলো না কেন। তো এইটা কি করছে, স্পার্মটাকে বা শুক্রাণুটাকে মূত্র জনননালী এখানে প্রেরণ করছে। নেক্সট ছিল ইউরেথ্রা, বা বাংলায় বলা হচ্ছে মূত্র জনননালী। তো সেই মূত্র জনননালী ব্যাপারটা হচ্ছে কি না, এইখানে একটা মূত্রাশয় বলে একটা পয়েন্টিং করা, দেখো মূত্রথলি বা মূত্রাশয়, এই জায়গাটা, মূত্রাশয় থেকে একটা ছোট নালী বেরিয়েছে, সেটার নাম মূত্রনালী। ঠিক আছে, যেটার কাজ কি বেসিক্যালি, এখানে মূত্রথলিতে যখন ইউরিনটা জমা হবে, সেই ইউরিনটা এখান দিয়ে পাস করবে। তো এই যে ছোট নালীটা, এটা হলো মূত্রনালী। আর একটা নালী আসছে দেখো, যেটাকে আমরা একটু আগে বীর্যবাহী নালী বললাম বা ইজ্যাকুলেটরি ডাক্ট, এসে দেখো এই জায়গায় মিলিত হয়েছে। একটুখানি জুম করে দেখাচ্ছি, এই নালীটা এসে এই জায়গায় মিলিত হয়েছে, এখান থেকে একটা এসছে, এখান থেকে একটা এসছে, মিলিত হয়ে একটা নতুন নালী তৈরি করেছে। মানে এটা যদি মূত্রনালী হয় আর এটা বীর্যবাহী বা জনননালী যদি আমি ধরি, মূত্রনালী আর জনননালী মিলে তৈরি করছে মূত্র জনননালী। তো সেই জন্যই এটা নামটা হয়েছে। তো একই সাথে এই নালীটা ইউরিনও পাস করবে এবং জনন কোষ বা গ্যামেট বা যেটাকে বলা হয় শুক্রাণু, সেই শুক্রাণুও পাস করবে, সেই জন্যই নামটা দিয়েছে মূত্র জনন নালী। পুরুষদের ক্ষেত্রে কিন্তু একটাই নালী কাজ করে, মানে একটাই নালী ইউরিনকেও পাস করায় এবং শুক্রাণুকেও পাস করায়, যেটা স্ত্রীদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, সেটা আমরা যখন স্ত্রী পড়ব তখন আমরা দেখব। পুরুষদের ক্ষেত্রে একই নালী থাকে। তো এর কাজ বেসিক্যালি দুটো, মূত্র জনননালীর, একটা মূত্র আর একটা বেসিক্যালি যেটা শুক্রাণু। তো এই দুটোকে বাইরে বের করে। আচ্ছা, দৈর্ঘ্যটা দেখবে 19 থেকে 20 সেন্টিমিটার। মোটামুটি দৈর্ঘ্য খুব একটা কাজে লাগে না, আমি জাস্ট দিয়েছি কম্পেয়ার করার জন্য কোনটা কার থেকে কতটা বড় সেটা আর কি বোঝার জন্য। এক্স্যাক্ট এটা মনে না রাখলেও চলবে। যাই হোক, এরপরে আসছি স্ক্রোটামে। স্ক্রোটাম আগেই বলেছিলাম যে থলির মধ্যে আমাদের টেস্টিস বা শুক্রাশয় সেই দুটো থাকে। তো এখানে তাই লেখা রয়েছে শুক্রাশয় দুটি স্ক্রোটাম নামক থলির মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। স্ক্রোটামে 3টে স্তর, টিউনিকা ভ্যাসকুলেসা, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভ্যাজাইনালিস। খুব ইম্পর্টেন্ট টার্ম এগুলো। কি কি জিনিসগুলো একটু দেখাই। ফার্স্টে হচ্ছে এই জায়গাটা ধরো, আমি ভেতর থেকে দেখাচ্ছি, মানে ভেতর থেকে বাইরে আসছি। একদম ভেতরের স্তরটার নাম হচ্ছে ভাস্কুলোসা, এই যে লাল যে একটা অংশ দিয়েছে সেটা ভাস্কুলোসা। তারপর বাইরে এই যে পিঙ্ক কালারের জায়গাটা সেটা হলো অ্যালবুজিনিয়া, আর তার বাইরে এই অংশটা এটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। ঠিক আছে, এখানেও তাই দেখিয়েছে। তো এই হচ্ছে স্ক্রোটামের স্ট্রাকচার। আর কাজ কি? কাজ হচ্ছে শুক্রাশয় দুটোকে সুরক্ষিত রাখা। এবং যেটা খুব ইম্পর্টেন্ট টার্মস, মানে ইম্পর্টেন্ট আর কি একটা ইনফরমেশন, সেটা এখানে বলা হচ্ছে স্ক্রোটামের তাপমাত্রা দেহের স্বাভাবিক তাপমাত্রা অপেক্ষা 2 ডিগ্রি সেলসিয়াস কম। মানে এই যে 2 ডিগ্রি সেলসিয়াস কম স্ক্রোটামের তাপমাত্রা, এইটা শুক্রাণু উৎপাদনের জন্য সহায়ক। এবার অনেক পেশেন্ট রয়েছে যাদের শুক্রাণু বা স্পার্ম ঠিকঠাকভাবে প্রোডাকশান হয় না, তাদের ক্ষেত্রে দেখা গেছে এই যে তাপমাত্রা হয়, সেই তাপমাত্রার একটা পার্থক্য হয়তো হয়েছে, সেই তাপমাত্রা কমছে বাড়ছে, সেটা একটা হতে পারে, অথবা আরও অন্যান্য কারণও থাকতে পারে। সেটা কারণ, অন্যতম একটা কারণ কিন্তু এটা তাপমাত্রা। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপর আসছে পেনিস। পেনিস আলাদা করে বলে দিতে হয় না, এটা হলো পুরুষদের বাহ্যিক জননাঙ্গ।
তো যেটার মধ্যে দিয়ে আমরা একটু আগে দেখছিলাম যে মূত্র জননালী আর কি মানে যার মধ্যে দিয়ে গেছে এবং যেটার মাধ্যমে আর কি শুক্রাণু বা স্পার্ম দেহের বাইরে বেরোচ্ছে। তো স্ক্রোটামের একদম সম্মুখে, এই যে স্ক্রোটাম, আমি শুক্রাশয় বা স্ক্রোটাম যাই বলো না কেন, তার সামনে একটা নলাকার অংশ, স্পঞ্জের ন্যায় একটা অংশ, সেটা হলো পেনিস, তার নাম। তো 3টে ভাগে আমরা ভাগ করে থাকি: মূল দেশ, দেহ এবং গ্ল্যান্স পেনিস। মূল দেশ বা রুট যেটাকে বলা হয়, একদম বেসিক যে অংশটা আর কি শরীরের সাথে দেহের সাথে লেগে রয়েছে, সেটা হলো রুট। তারপরে এই যে নলাকার অংশটা, সেটা হলো বডি বা দেহ। আর লাস্টে একটা স্ফীত বাল্বের ন্যায় অংশ দেখা যায়, স্ফীত বাল্ব আকৃতির গঠন, সেটাকে বলা হচ্ছে গ্ল্যান্স পেনিস। তো এই 3টে ভাগে পেনিস বিভক্ত। আরেকটা টার্ম আছে, সেটা হলো প্রিপিউস। প্রিপিউস জিনিসটা হচ্ছে এই যে গ্ল্যান্স পেনিস আর এই যে পেনিসের বডি, এই দুটোর মাঝে এরকম একটা জায়গায় একটা আলগা ত্বকের একটা আবরণ দেখা যায়, ঠিক আছে? সেইটাকে বলা হচ্ছে প্রিপিউস। প্রিপিউসের মধ্যে বেসিক্যালি খুব অনেক গুড ব্যাকটেরিয়া আর কি থাকে, যেটা আর কি হেল্প করে পেনিসের আর কি যখন স্পার্ম প্রোডাকশন হচ্ছে বা স্পার্মটা যখন বেরোচ্ছে, কোনো রকম যাতে ইনফেকশন না হয় বা সব রকম আর কি জিনিস সেটা মেনটেন করে প্রিপিউসের মধ্যে। তো পেনিসের কাজ তো ওটাই, এক হচ্ছে বীর্য নিঃসরণ করা, বীর্য মানে হচ্ছে যে শুক্রাণু সমৃদ্ধ যে তরলটা, সেটা নিঃসরণ করা এবং যৌন মিলনে সাহায্য করা। আর 2 নম্বর হচ্ছে মূত্র নিঃসরণ, মানে যেহেতু এটার মধ্যে দিয়েই ওই মূত্র জননালী প্রবাহিত হয়েছে, তো সেটার কাজ তো পেনিসের সেটাই হলো। আচ্ছা, এরপরে আসছি কিছু আনুষঙ্গিক গ্রন্থি থাকে যেটা হেল্প করে যৌন জননে, যাই বলো। 3 ধরনের গ্রন্থির কথা আমরা দেখব: সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট আর বাল্বো ইউরেথ্রাল। এক এক করে দেখি। ফার্স্ট হলো সেমিনাল ভেসিকেল। কোথায় প্রেজেন্ট থাকে দেখো, এইটা হচ্ছে গিয়ে মূত্রাশয় যেটা দেখেছি, আর এইখান দিয়ে মূত্রনালী বা মূত্র জননালী আর কি গেছে। সেই দুটোর সংযোগস্থলে এই যে লালচে কালারের দুদিকে দুটো সেমিনাল ভেসিকেল প্রেজেন্ট। আচ্ছা, সেমিনাল ভেসিকেলের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। কী কাজ? সেমিনাল ভেসিকেল এক ধরনের হলুদ পিচ্ছিল রস ক্ষরণ করে, ঠিক আছে? এই সেমিনাল ভেসিকেল এক ধরনের, ওরা সিক্রিট করে হলুদ রস, যেটা বীর্যের একটা উপাদান, ঠিক আছে? বীর্যের একটা অন্যতম উপাদান হলো সেমিনাল ভেসিকেলের এই সিক্রিশনটা, মানে এই ক্ষরিত পদার্থটা। তো এটার কাজ কি বেসিক্যালি? এই যে হলুদ রঙের পিচ্ছিল রস, এখানে ফ্রুক্টোজ, সাইট্রেট, এই ধরনের বেশ কিছু উপাদান, পুষ্টি উপাদান থাকে। সেইটা শুক্রাণুর পুষ্টি বৃদ্ধিতে এবং আয়ু বৃদ্ধিতে এরা সাহায্য করে। তারপর প্রস্টেট। প্রস্টেট দেখো উদরগহ্বরে মূত্রাশয়ের গোড়ায়, দেখো এই মূত্রাশয় ছিল ঠিক তার গোড়ায়, এই যে দুদিকে দুটো দেখো স্ফীত অংশ, এটা হলো প্রস্টেট। তো প্রস্টেট বেসিক্যালি আকারে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা একটা টার্ম খুব শুনেছি, প্রস্টেট ক্যান্সার, মানে এটা পুরুষদের মধ্যে খুব কমন একটা ক্যান্সারের উদাহরণ প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট প্রায় দেখা গেছে মানে 10 জনের মধ্যে প্রায় 6 জন বা 7 জনের এই প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে। তো যাই হোক, সেটা একটা অন্য বিষয়। তো প্রস্টেটের কাজ কি? এটাও এক ধরনের ক্ষারীয় রস ক্ষরণ করে আর কি। তো সেই ক্ষারীয় রসের কাজ কি? কাজ হচ্ছে মূত্রের যে অম্লত্ব, মানে আমাদের যে ইউরিনটা, মূত্র, সেটা হচ্ছে আম্লিক প্রকৃতির। তোমরা ক্লাস 11-এ রেচনতন্ত্র পড়েছো, সেখানে নিশ্চয়ই মানে দেখেছিলে যে মূত্রের পিএইচ কত। তো খুব আম্লিক প্রকৃতির মূত্র, সেই আম্লিক মূত্রকে প্রশমিত করা বেসিক্যালি সেটাই তার কাজ। আর এই গ্রন্থির থেকে রস, সেটাও আর কি বীর্যের সাথে মিশে স্ত্রীদেহের যোনিপথের অম্লত্বকে প্রশমিত করে। মানে স্ত্রীদের যে যোনি, সেখানে যখন পুরুষদের বীর্য গিয়ে পৌঁছচ্ছে, তখন যোনিপথের যে অম্লত্ব, সেইটাকেও আর কি প্রশমন করা এই প্রোস্টেট গ্রন্থি করে থাকে। আর একটা ইম্পর্টেন্ট 3 নাম্বার যেটা লিখেছি, সেটা হলো এই রসে আর কি বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রেজেন্ট থাকে। সেটা হলো এই যে পুরুষদের
জনননালী বা পেনাইল ডাক্ট যেটাকে বলা হয়, সেখানে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন বা কিছু যাতে না হয়, তো এই অ্যান্টিবায়োটিকটা খুব হেল্প করে। লাস্ট হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এটাকে আরেকটা নাম হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড বা কাউপার গ্রন্থি, এটা মাথায় রেখো, অনেক সময় কাউপার দিয়েও আসতে পারে পরীক্ষায় কোয়েশ্চেন। তো এটার বেসিক্যালি অবস্থানটা দেখো, এই দুটো ছোট ছোট, একদম ছোট্ট, সব থেকে ছোটো যেটা বাল্ব লাইক আর কি একটা গ্রন্থি, সেই থেকে বাল্বো ইউরেথ্রাল, বাল্বের মতো। তো এটার কাজ হচ্ছে দেখো খুবই ছোট, 2.5 সেন্টিমিটার, আগেরগুলো কত বড় বড় দেখছিল, এটা 2.5 সেন্টিমিটার। তো এখান থেকে যে আর কি রসটা সিক্রিট করে এরা, যে ক্ষরণ করে, সেটা খুব ঘন আর চটচটে হয়। সেটার কাজ কি, যোনিপথকে পিচ্ছিল করা, যাতে খুব তাড়াতাড়ি ইজিলি আমাদের শুক্রাণুটা যোনিপথ দিয়ে স্ত্রী দেহে আর কি প্রবেশ করতে পারে। তো সেটা হলো এর বেসিক কাজ। তো এই গেল পুরুষের জননতন্ত্র। একটা ছোট ছবি আমি দেখিয়েছি, সেটা হলো তিনটে আমি ইয়েকে ডাক বা গ্ল্যান্ডকে, তিনটে যে আলাদা আলাদা গ্রন্থি ছিল সেটাকে আমি কীরকম পজিশন আমি দেখিয়েছি। দেখো এই দুটো হচ্ছে সেমিনাল ভেসিকেল, ঠিক আছে, সাইজগুলো লক্ষ্য করবে। এইটা হলো প্রস্টেট, এর দুটো ভাগ রয়েছে। আর এই দুটো হচ্ছে বাল্বো ইউরেথ্রাল বা কাউপার্স গ্ল্যান্ড, ঠিক আছে। এই তিনটে এরকম জায়গায় পজিশনে থাকে। আর এইখান থেকে তো এই নালীটা যেটা বেরিয়েছে, নালীটার নাম কি, নালীটার নাম হচ্ছে মূত্রজনন নালী, এখানে মার্ক করাও রয়েছে মূত্রজনন নালী। তো সেই হিসেবে আর কি হয়েছে। তো আমি তিনটে পজিশন একসাথে এক জায়গায় দেখিয়েছি। তো এই গেল টোটাল পুরুষের জননতন্ত্র। এইবার আসছি স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্র হচ্ছে এই ছবিটা, আমি আবারও বলছি ছবিটা এটারও ইম্পর্ট্যান্ট, ছবিটা একটু বড় করে দেখাচ্ছি। এই ছবিটাও প্রায় আসতে পারে পরীক্ষাতে, তো একটু প্র্যাকটিস করো। আর আলাদা করে এখানেও স্ত্রী জননতন্ত্রের একই কাজ আমরা করব। এখানেও আমি দেখিয়েছি একটা চার্ট করে, প্রাথমিক আর গৌণ। প্রাথমিক হচ্ছে ডিম্বাশয়, যেটা ডিম্বাণু সিক্রিট করে, ডিম্বাশয়। গৌণর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, তো সেগুলো একে একে আমরা আলোচনা করব, যেমন পুরুষদের ক্ষেত্রে আলোচনা করেছি। প্রথম হচ্ছে প্রাথমিক জননাঙ্গ বা ডিম্বাশয়। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা দেখিয়েছি, এটা বেসিক্যালি একটা জরায়ু স্ট্রাকচার। জরায়ু আমরা পড়ব, জরায়ু আমাদের রয়েছে, এই দেখো জরায়ু, জরায়ু আমরা ডিটেলসে পড়ব। জাস্ট এটা দেখানোর জন্য যে ডিম্বাশয়ের পজিশনটা কোথায়। আচ্ছা, ডিম্বাশয়ের প্রথম কথা বলি যে উদরগহ্বরে ডিম্বাকৃতির একটা জননাঙ্গ, ঠিক আছে। এই যে ডিম্বাশয়, এই যে পুরো পোর্শনটা বলছি, এই যে দুটো হাতলের মতো যে ইয়ে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান নালী। এগুলো সব পরে আসছে। তো এই ফ্যালোপিয়ান নালীর একদম গোড়ায় দুদিকে এক জোড়া ডিম্বাশয় উপস্থিত। তো এই ডিম্বাশয়, প্রত্যেকটা ডিম্বাশয়ের সম্মুখ প্রান্ত জরায়ুর পার্শ্বদেশে অবস্থিত প্রশস্ত লিগামেন্টের সঙ্গে যুক্ত থাকে। এই যে অংশটা দেখছো জুড়ে রয়েছে, এই দুটো অংশের নাম হচ্ছে লিগামেন্ট। এই দুটো লিগামেন্ট দিয়ে জরায়ুর সাথে ডিম্বাশয় যুক্ত থাকছে। কাজ কি, বেসিক দুটো কাজ রয়েছে। এক হচ্ছে ডিম্বাণু তৈরি করে, প্রত্যেকটা স্ত্রী দেহের যে স্ত্রী গ্যামেট, সেই স্ত্রী গ্যামেট ডিম্বাণু সেটা তৈরি করে। আর সেকেন্ড হচ্ছে বিভিন্ন রকম হরমোন সংশ্লেষ করে। কি কি হরমোনের নাম, একটা দুটোর নাম তোমরা পড়েছো ক্লাস 11-এ, তোমাদের যখন ছিল এন্ডোক্রিনোলজি বা ওই অন্তঃক্ষরা তন্ত্র যখন ছিল, ডিম্বাশয় থেকে সিক্রিট করে এরকম কয়েকটা হরমোন তোমরা দেখেছো, প্রোজেস্টেরন সিক্রিট করে, ইস্ট্রোজেন সিক্রিট করে, তো সেইগুলো এরা সিক্রিট করছে। আচ্ছা, এরপরে চলে আসছি গৌণ জননাঙ্গ। প্রথম আমরা দেখব ফ্যালোপিয়ান নালী, যেটার কথা একটু আগেই বললাম, ফ্যালোপিয়ান নালী। এই যে দুটো হাতলের মতো অংশ, এইটাকে বলা হচ্ছে ফ্যালোপিয়ান নালী। আচ্ছা, দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার। এখানে লেখাই আছে পেশিবহুল নালী, যেটা ডিম্বাশয়ের কাছাকাছি মুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, এবার গঠন যদি আমি দেখি, এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়, অ্যাম্পুলা, ইসথেমাস আর ইনফান্ডিবুলাম। কি কি একটু জুম করে দেখি। প্রথমত আমি বলবো ইসথেমাস। ইসথেমাস হচ্ছে এই যে হ্যান্ডেলের মতো অংশটা, এটার একদম শুরুতে, একদম গোড়ায়, এই অংশটাকে বলা হচ্ছে ইসথেমাস। তারপরের অংশটা অ্যাম্পুলা, আর লাস্ট অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম। এবারে ইনফান্ডিবুলাম যেটা, সেটায় কিছু আঙ্গুলের মতো প্রবর্ধক থাকে, ঠিক আছে। এখানে ভালো বুঝতে পারবে, এই যে দেখো আঙ্গুলের মতো প্রবর্ধক, সরু সরু, এটাকে বলা হচ্ছে ফিমব্রি।
ফিমব্রির কাজ কি, যখন এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে, মানে ডিম্বাণু উৎপন্ন হবে, তখন সেই ডিম্বাণুটাকে ফিমব্রি নিজের মানে এই যে আঙ্গুলের মতো অংশগুলো, সেটার মাধ্যমে ফিমব্রি গ্রহণ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক কাজ। তিনটে আলাদা আলাদা পার্ট। তো কি কাজ করে? কাজ হচ্ছে এই যে বললাম ওভিউলেশন পদ্ধতিতে, ওভিউলেশন একটা পদ্ধতি, সেটা পরে আসবে, তখন আরও ডিটেলস আমরা ওভিউলেশন সম্পর্কে জানবো। আপাতত নামটা শুনে রাখো, ওভিউলেশন পদ্ধতি। কী জিনিসটা? ওভিউলেশন হচ্ছে ডিম্বাণু নিঃসরণের যে পদ্ধতি। তো সেই পদ্ধতিতে যে ডিম্বাণুটা বেরোচ্ছে, নিঃসরণ হচ্ছে, সেটা ইনফ্যান্ডিবুলামে প্রবেশ করে। একটা ছিদ্রের নাম লিখেছে অস্টিয়াম, ওই ইনফ্যান্ডিবুলামের গায়ে একটা ছিদ্রতা, ওই অস্টিয়াম নামক ছিদ্র সেটা থাকে। তো সেটা দিয়ে ইনফ্যান্ডিবুলামের মাধ্যমে ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করছে। আর 2 নম্বর যেটা আন্ডারলাইন করে দিয়েছি, খুব ইম্পর্ট্যান্ট, এমসিকিউ আসতে পারে, অ্যাম্পুলা ইস্থমাস যে সংযোগ স্থল, সেখানে নিষেক সম্পন্ন হয়। ঠিক আছে, নিষেক যখন আমরা ডিটেলসে পড়বো, নিষেক আমাদের রয়েছে এবছরই, তো সেটা যখন আমরা ডিটেলসে পড়বো, আমরা নিষেক সম্পর্কে আরও ডিটেলস জানবো। আপাতত যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কোথায় নিষেকটা হয়, অ্যাম্পুলা ইস্থমাস সংযোগস্থল, মানে এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলে নিষেক সম্পন্ন হয়। আচ্ছা, পরের যে পার্টটা রয়েছে জরায়ু। জরায়ু হচ্ছে একটা ত্রিকোণাকৃতি অংশ। এই যে ত্রিকোণাকৃতি একটা ব্যাপার, পেশিবহুল, এই যে অংশটা পেশিবহুল, মানে এখানে প্রচুর মাসেল থাকে। ঠিক আছে, এবং এত মাসেল থাকে, এই মাসেলগুলোকে আমরা আবার 3টে কলাস্তরে ভাগ করে ফেলেছি। একটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, একটা মায়োমেট্রিয়াম, একটা পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম মানে একদম ভেতরের, এন্ডো মানে ভেতরের, মায়োমেট্রিয়াম তারপরেরটা মাঝামাঝি, আর পেরিমেট্রিয়াম একদম ওপরেরটা। তো সেই পেশিগুলোকে আমরা ভাগ করেছি 3 ভাগে। আচ্ছা, জরায়ুর দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার, মানে টোটাল এই যে দৈর্ঘ্যটা 7.5, আর ওজন হচ্ছে 30 থেকে 40 গ্রাম, একটা পরিণত মহিলার ক্ষেত্রে বলা হচ্ছে। জরায়ুকে 3টে ভাগে ভাগ করি, ফান্ডাস, বডি আর সার্ভিক্স। দেখো, জরায়ুর এই যে অংশটা, ওপরের যে এই যে একটা কি বলবো ওভাল শেপের এই যে অংশটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে ফান্ডাস। আচ্ছা, জরায়ুর একদম নিচে, আচ্ছা বডির কথা বলি, এটা ফান্ডাস গেল, ওপরের অংশটা। মাঝামাঝি এই অংশটা, যেটা যে সাইডে আর কি ইয়েগুলো রয়েছে, তোমার পেশিগুলো যেগুলো রয়েছে, তার মাঝে এই যে ক্যাভিটি, এটা পুরোটাই ফাঁকা, কিছু নেই, ক্যাভিটি, এটাকে বলা হচ্ছে বডি। আর লাস্ট যে অংশটা, একটা সরু অংশ, এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের পরেই শুরু হচ্ছে যোনি, মানে স্ত্রীদের যে জননাঙ্গ, মানে বাহ্যিক জননাঙ্গ যেটাকে বলতে পারো, সেই যোনি এখান থেকে শুরু হচ্ছে, এই হচ্ছে সার্ভিক্স। তো এই 3টে অংশে বিভক্ত। কি কাজ? কাজ হচ্ছে যে নিষিক্ত ডিম্বাণু, মানে এইখানে যে আমি বললাম ডিম্বাণুর নিষেক হলো, নিষিক্ত হয়ে সেই যে নিষেক হলো, মানে জাইগোট যে তৈরি হলো, সেই জাইগোটটা এখান দিয়ে বেয়ে এসে এরকম জায়গায় এন্ডোমেট্রিয়াম যে স্তরটা ছিল, মানে এই যে এন্ডোমেট্রিয়াম 3টে স্তরের কথা বললাম, সেইখানে সেই ডিম্বাণু যেটা মানে নিষিক্ত ডিম্বাণু, সেটা রোপিত হয় এবং ফার্দার আর কি ডেভেলপমেন্ট সেটা যেরকম করা সেটা করে। আর এইখানে একটা মায়োমেট্রিয়ামের কথা বলেছি। মায়োমেট্রিয়াম যে স্তর, সেটা না সংকোচন প্রসারণ করতে পারে। তো যখন একজন প্রেগনেন্ট ওম্যানের একদম গর্ভাবস্থার একদম শেষের দিকে যখন ডেলিভারি হবে, যখন বাচ্চার ডেলিভারি করা হবে, তো সেই মায়োমেট্রিয়াম স্তরটা ক্রমাগত সংকোচন প্রসারণ করে, যাতে করে সেই বাচ্চার ডেলিভারিটা খুব সহজে হতে পারে। বেসিক্যালি জরায়ুর এই কাজ। এরপরে আসছি ভ্যাজাইনা, বা বাংলায় বলছে যোনি। তো যোনি হচ্ছে, এক্ষুনি ছবিটা দেখালাম, একদম সার্ভিক্সের একদম ঠিক পরে, সার্ভিক্সের পশ্চাৎভাগ থেকে শুরু হচ্ছে, একদম পরে, সরু চ্যাপ্টা, আর এটাও পেশিবহুল। তো দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, বেশ লম্বা একটা নালী বলতে পারো। তো যোনি একটা ছিদ্রের মাধ্যমে ভেস্টিবিউলে উন্মুক্ত হয়। ভেস্টিবিউল কি আমরা আসবো পরে, ভেস্টিবিউল সম্পর্কেও ডিটেলসে পড়বো। তো ভেস্টিবিউলে উন্মুক্ত হয়, সেই যে ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয় তাকে যোনি ছিদ্র বলে, স্বাভাবিক। যেটা বলা সেটা হলো যোনি ছিদ্র একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে, এটাকে বলা হচ্ছে হাইমেন।
মানে যোনি ছিদ্র যাতে কোনো রকম বাইরে থেকে ইনফেকশন বা কিছু যাতে না হয়, তো সেই জন্য একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে, তাকে হাইমেন বলছে। তো যোনির কাজ কি? বেসিক কাজ তো ওটাই যে যৌন মিলনে সহায়তা করা, মানে পুরুষদের দেহ থেকে যে শুক্রাণু আসছে, যে বীর্য আসছে, সেটা যোনি দেহে আর কি নিক্ষিপ্ত হচ্ছে, তারপর সেখান থেকে শুক্রাণুর আর কি বাকি চলন হয়ে সেটা পৌঁছচ্ছে নিষিক্ত করার জন্য। সেকেন্ড পয়েন্ট বলছে যে পরিণত স্ত্রী দেহে রজতচক্র চলাকালীন, মানে একটা পরিণত স্ত্রী দেহে যে প্রত্যেক মাসে যে রজতচক্র চলে, সেই সময় যে রজস্রাব নির্গত হয়, সেই রজস্রাব এই যোনিপথে দেহের বাইরে নির্গত হয়। আর থার্ড হচ্ছে যখন গর্ভবতী সন্তান গর্ভবতী মা যখন সন্তান প্রসব করে, তখন সেই সন্তান এই যোনিপথে দেহের বাইরে আর কি বাইরে নির্গত হয়, তখন এই যোনিকে বলা হয় বার্থ ক্যানাল বা প্রসব পথ। ঠিক আছে, এটার মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। আচ্ছা, এরপরে আসছে যোনিদ্বার। যোনিদ্বার অথবা একে বলা হয় ভালভা ইংলিশে। কি জিনিসটা? যেখানে যোনি ছিদ্র আর মূত্র ছিদ্র একই সাথে উন্মুক্ত হয়, এই টোটাল জিনিসটা, এটাকে বলা হচ্ছে যোনিদ্বার। অনেকগুলো পার্ট রয়েছে, প্রথম এক এক করে আমরা দেখব। ফার্স্ট হলো মন্স পিউবিস। মন্স পিউবিস হচ্ছে এমন একটা অংশ যেখানে স্ত্রীদের পিউবিক হেয়ার বা পিউবিক লোম, স্ত্রীদেহের তলপেটে যে লোম দেখা যায় সেটা থাকে এখানে, এবং এটা খুব মেদকলাপূর্ণ হয়। এক এক করে ছবিতে আস্তে আস্তে বলতে থাকি, এখানে মার্কিংটা করা নেই। মোটামুটি এরকম জায়গায় আর কি যে অংশটা থাকে, বেসিক্যালি খুব মেদকলাপূর্ণ বা ফ্যাটি লেয়ার দিয়ে খুব পূর্ণ থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে মন্স পিউবিস। তারপর আসছি লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা। লেবিয়া মেজরা হচ্ছে মন্স পিউবিস, এই যে অংশটা বললাম, এর নিচে ভাঁজযুক্ত একটা ত্বক। তো এর বেসিক্যালি স্পেসিফিক করে বলতে গেলে এটা কি না, ঘর্মগ্রন্থি আর সিবেসিয়াস গ্রন্থি, এই দুটো এখানে উপস্থিত থাকে, এটা এর একটা আলাদা বৈশিষ্ট্য। লেবিয়া মেজরা। লেবিয়া মাইনরা, এটা হচ্ছে লেবিয়া মেজরার ভেতরের দিকে একটা অংশ থাকে, এটা যেমন পুরু ভাঁজযুক্ত ছিল, এটা কম ভাঁজযুক্ত ত্বক। আর এখানকার স্পেসিফিসিটি হলো এখানে পিউবিক লোম থাকে না। দেখো এই পোর্শনটা হচ্ছে, দেখো লেবিয়া মেজরা, আর তার ভেতরের পোর্শন এই জায়গাটা হচ্ছে লেবিয়া মাইনরা। যেখানে একটা হাইমেন মার্ক করা রয়েছে, আমরা আগের স্লাইডে দেখলাম যে যোনির ছিদ্র যেটা ছিল, এই যে যোনির প্রবেশদ্বার, এই যে যোনির ছিদ্র, যোনি ছিদ্রকে আর কি হাইমেন আর কি কভার করে রাখে, তো এটা হচ্ছে হাইমেন। আগেরটায় আর কি ছবি ছিল না, তো এখানে ছবিটা দেখে নাও। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা গেল। এরপর আসছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলের কথার নামটা একটু আগেই শুনলাম আমরা। কি এটা? এটা একটা চ্যাপ্টা প্রশস্ত অঞ্চল যেখানে যোনি ছিদ্র আর মূত্র ছিদ্র দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে। তো আলাদা করে এখানে কিছু বলার নেই, যোনি ছিদ্র আর মূত্র ছিদ্র দেহের বাইরে বেরোচ্ছে। আর লাস্ট যেটা, সেটা হলো ক্লাইটোরিস। ক্লাইটোরিস হচ্ছে পুরুষদের যেমন পেনিসের স্ট্রাকচার আমরা দেখলাম, এইটা হচ্ছে ক্লাইটোরিস। দেখো স্ট্রাকচারটা অনেকটা পেনিসের মতো, স্ত্রী দেহে ছোট্ট, খুবই ছোট্ট একটা এরকম ক্লাইটোরিস, আঙ্গুলের মতো সরু একটা ক্লাইটোরিস থাকে, যেটা পুরুষদের সমসংস্থ অঙ্গ বলতে পারো, মানে পুরুষদের পেনিসের সমসংস্থ অঙ্গ। পেনিসের যেরকম পেনিস একটা সংবেদনশীল এরিয়া একটা থাকে, এই ক্লাইটোরিসও একটা সংবেদনশীল এরিয়া, সংবেদনশীল অঞ্চল ক্লাইটোরিসও থাকে। তো এটা একটা অন্য ছবি আর কি দেখিয়েছি, এখানে অনেক কিছুই, এখানে একটা বাল্ব অফ ভেস্টিবিউল রয়েছে, এখানে ভেস্টিবিউল এই অঞ্চলটায় দেখো, এই একটা মূত্রনালী, এই একটা জনননালী, মানে যোনি আর কি, এই দুটো একসাথে উন্মুক্ত হয়ে যায়, তো এই অঞ্চলটা গোটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। আর এই তো ক্লাইটোরিস দেখলেই, ব্যাস এটুকুই। আর কাজ হচ্ছে বেসিক্যালি যোনির দ্বার, মানে যেহেতু এখানে যোনি অংশটা রয়েছে, তো যোনির মতোই কাজ হবে, আর রজস্রাব নির্গমন করবে আর যৌন মিলনে সহায়তা করবে। প্লাস হচ্ছে এখানে মূত্র ছিদ্র যেহেতু থাকে, তো এটা মূত্র নির্গমনেও সাহায্য করে। আচ্ছা, এরপরে পুরুষদের যেমন আমরা 3 ধরনের গ্রন্থি দেখেছিলাম, এদের স্ত্রীদের 2 ধরনের গ্রন্থি থাকছে। ফার্স্ট হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড, সেকেন্ড হচ্ছে গিয়ে স্তন গ্রন্থি। প্রথম আমরা দেখি বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ডটা কোথায় অবস্থানটা দেখে নাও, এই ছবিটা একটু আগেই দেখেছিলাম। এই যে আমরা বাল্ব অফ ভেস্টিবিউল যেখানে লেখা ছিল ভেস্টিবিউল, তার নিচে দেখো এই দুটো হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড, দুটো ছোট ছোট বাল্বের ন্যায় অংশ, লালচে দেখো।
দুটো ক্ষুদ্র হলদে লাল বর্ণের ইয়ে, যেটা হচ্ছে যোনিছিদ্রের দুপাশে, এই দেখো এটা যোনিছিদ্র ছিল, যোনিছিদ্রের দুপাশে দুটো হলদে লাল বর্ণের গ্রন্থি। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে আমরা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি আমরা দেখেছিলাম। এই যে বার্থলিন গ্রন্থি, এই বার্থলিন গ্রন্থি স্ত্রীদের, সেটা পুরুষদের ওই বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি সেটার সমসংস্থ অঙ্গ মনে করা হয়। মানে সেটার যেরকম কাজ সেটা আমরা দেখেছিলাম, যে এক ধরনের রস ক্ষরণ করছে, যেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির এবং অম্লত্ব, মূত্রের অম্লত্বকে সেটা প্রশমিত করছে। তো সেরকমই কাজ এরাও করে। দেখো একই কাজ লেখা রয়েছে, ক্ষারকীয় প্রকৃতির রস মূত্রের অম্লত্বকে প্রশমিত করে। আর এটা খুব পিচ্ছিল হয়, যেটা যোনিপথকে পিচ্ছিল রাখে, মানে যাতে ইজিলি শুক্রাণুটা ওই যোনিপথের মধ্যে দিয়ে আর কি ট্রাভেল করে যেতে পারে। এটা হলো বার্থলিন গ্রন্থি। নেক্সট আসছি হচ্ছে স্তন গ্রন্থি। তো স্তন গ্রন্থি প্রথমত যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো এটা একটা পরিবর্তিত ঘর্মগ্রন্থি। স্ত্রীদেহে একজোড়া স্তন গ্রন্থি থাকে বক্ষদেশে। তো কী স্ট্রাকচার, এখান থেকে স্ট্রাকচারটা একটু দেখব। প্রথমত স্তনগ্রন্থি একটা খুব কি বলবো, একটা স্ফীত অংশ স্ত্রীদেহে একজোড়া থাকে। স্তনগ্রন্থির একদম গোড়ায়, একদম এই জায়গাটাতে একটা উঁচু, তুলনামূলক ছোট এবং উঁচু স্ফীত অংশটাকে থাকে, সেটাকে বলা হচ্ছে স্তন বৃন্ত অথবা নিপল। তো নিপল যেটা, সেটা হচ্ছে কাজ যেটা বেসিক্যালি, সেটা এই নিপলে না অনেক ছোট 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 পোর বা ছিদ্র থাকে। তো এই ছিদ্রগুলোর কাজ হচ্ছে যখন মানে দুগ্ধক্ষরণ হবে, সেই দুগ্ধক্ষরণকে ম্যামারি গ্ল্যান্ড থেকে বা স্তন গ্রন্থি থেকে বাইরে সেই দুগ্ধকে আর কি বের করা, সেই কাজটা করে হচ্ছে স্তন বৃন্ত বা নিপল। এবার এই যে নিপলের চারপাশে বৃত্তাকারে একটা তুলনামূলক গাঢ়, মানে শরীরের অন্যান্য অংশের তুলনায় একটুখানি গাঢ় রঞ্জক পদার্থ বিশিষ্ট একটা অংশ থাকে বৃত্তাকারে, সেটাকে বলা হচ্ছে অ্যারিওলা। ঠিক আছে, এটা হলো বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। আর ভেতরে এখানে স্ট্রাকচারটা যেটা দেখানো হয়েছে, মানে যেটা বেসিক্যালি দুগ্ধ উৎপাদন বা ক্ষরণ যাই বলো সেটা করে থাকে। কিছু প্রচুর অ্যালভিওলাই থাকে, প্রচুর ল্যাক্টিফেরাস ডাক্ট থাকে, যেটা দুগ্ধ ক্ষরণ করে সেই ল্যাক্টিফেরাস ডাক্টের মধ্যে দিয়ে সেই দুগ্ধটা আর কি নিপলের মধ্যে দিয়ে বাইরে বেরোচ্ছে। তো সেই কাজগুলো এরা করে থাকে, বিভিন্ন ভেতরকার স্ট্রাকচার এটাই। আর কাজ কি, কাজ হচ্ছে গর্ভাবস্থার শেষ দিকে মাতৃদেহে আর কি দুগ্ধ সংশ্লেষ করা, যে দুগ্ধটা খুব আর কি নিউট্রিশাস হয়, মানে খুব পুষ্টি সমৃদ্ধ, এবং শিশুদের, যে শিশু দুগ্ধ পান করছে তাদের ইমিউনিটি বা অনাক্রম্যতা খুব বাড়িয়ে তোলে। কেননা বাচ্চা তো, ওদের তো সেই অর্থে সব কোনো কিছুই ডেভেলপ করে না, তো সেই রোগ প্রতিরোধ ক্ষমতা, অনাক্রম্যতা সেটা বাড়িয়ে তোলে। আচ্ছা, এই গেল হচ্ছে স্ত্রী জননতন্ত্র। আচ্ছা, সিলেবাসে আরও দুটো জিনিস মেনশন করা রয়েছে আলাদা করে, সেটা হলো শুক্রাশয় আর ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। আণুবীক্ষণিক মানে কি? আণুবীক্ষণিক হচ্ছে অণুবীক্ষণ থেকে এসছে, মানে মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপের তলায় যদি আমরা শুক্রাশয়কে রাখি, কীরকম দেখতে হবে? এতক্ষণ আমরা যে স্ট্রাকচারগুলো বলছিলাম সেটা সবটাই বাইরে থেকে দেখা। আচ্ছা, যদি আমরা মাইক্রোস্কোপে রাখি, শুক্রাশয় এরকম দেখতে হয়, এরকম গোল গোল প্যাচেসের মতো দেখতে হয়। আচ্ছা, এবারে স্ট্রাকচারটা দেখি। প্রথমত হচ্ছে আবরক। শুক্রাশয় বাইরে দু ধরনের আবরক থাকে, একটা হলো টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা বাইরে স্থিতিস্থাপক এবং পুরু একটা আবরণ, সেটা হলো টিউনিকা অ্যালবুজিনিয়া। আর সেকেন্ড হচ্ছে টিউনিকা ভ্যাসকুলোসা। ভ্যাসকুলোসা কথাটা এসছে ভাস্কুলার বা রক্তজালক সমৃদ্ধ, সেটার জন্য। তো টিউনিকা অ্যালবুজিনিয়ার বাইরের স্তর, আর টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরের দিকে যে স্তর সেটা হচ্ছে টিউনিকা ভ্যাসকুলোসা, সেটা রক্তজালক সমৃদ্ধ একটা স্তর। এটা একটা গেল। তারপরে যেটা, সেটা হলো সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা হচ্ছে এই রকম গোল গোল এক একটা ছোটো ছোটো নালিকা, মানে আমরা প্রস্থচ্ছেদ করেছি তো তাই জন্য গোল গোল দেখাচ্ছে আর কি। তো সেমিনিফেরাস নালিকা টার্মটা আমরা কিন্তু আগেও এক জায়গায় পেয়েছিলাম, সেই রেটি টেস্টিস থেকে আমি বলেছিলাম অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ হয়েছে টেস্টিস, সেই প্রকোষ্ঠের মধ্যে 2 থেকে 3টে খুব প্যাঁচালো এক ধরনের নালিকা থাকে, সেইটা ছিল সেমিনিফেরাস নালিকা। তো সেই সেমিনিফেরাস নালিকা এখানে, এবার আমরা তার স্ট্রাকচারটা পড়ব। তো একটু বড় করি, দেখো
সেমিনিফেরাস নালিকা আমি একটা দিয়ে এগোচ্ছি, সবকটা একই রকম হবে, এটা দিয়ে এগোচ্ছি। একদম সাইডে একদম যে প্রথম লেয়ারটা রয়েছে সেটা হলো বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি ঝিল্লি বলা হয়। তোমরা কোষ আর কি যদি মনে থাকে তোমাদের, কোষ তোমরা পড়েছো, সেই কোষের এক ধরনের মানে অনেকগুলো কোষ নিয়ে যে কলা তৈরি হয়, সেই কলার একটা ভিত্তি ঝিল্লি থাকে। তো সেই ভিত্তি ঝিল্লি এই বাইরের অংশটা, এই কোষটার ভেতরের দিকে আরেকটা লেয়ার থাকে, সেটার নাম হচ্ছে প্রাথমিক স্পারম্যাটোসাইট। এই হচ্ছে প্রাথমিক স্পারম্যাটোসাইটের একটা লেয়ার। তার ভেতরে আরেকটা লেয়ার থাকে, দেখো এই ছোটো ছোটো গোল গোল এই লেয়ারটা, এটার নাম হচ্ছে গৌণ স্পারম্যাটোসাইট। ঠিক আছে, এই লেয়ারটা গৌণ স্পারম্যাটোসাইট। তার ভেতরে এই যে সরু সরু সুতোর মতো অংশগুলো দেখছো, এটাকে বলা হয়, কোথায় পয়েন্ট করেছে এটাকে, আচ্ছা এইখানে পয়েন্ট করেছে, এটাকে বলা হচ্ছে পরিণত শুক্রাণু। একই জিনিস, পরিণত শুক্রাণু অথবা স্পারম্যাটিড এগুলোকে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এক ধরনের কোষ থাকে, তাকে বলা হচ্ছে সার্টোলি কোষ। সার্টোলি কোষ কি, এ দেখো লম্বা একটা দণ্ডাকৃতি এক ধরনের কোষ থাকে, যেটা ভেতরের দিকে এরকম ঢুকে ঢুকে থাকে। তো এটার নাম হচ্ছে সার্টোলি কোষ। সার্টোলি কোষের কাজ কি, সার্টোলি কোষের কাজ হচ্ছে বেসিক্যালি শুক্রাণুর পুষ্টি প্রদান করা। ঠিক আছে, মানে এই যে শুক্রাণুটা যে তৈরি হলো, সেই শুক্রাণুটা সার্টোলি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে। এটা গেল সার্টোলি কোষ। আরেকটা যেটা রয়েছে সেটা হলো লেডিগের আন্তর্কোষ। এইখানে দেখো লেখা রয়েছে লেডিগের আন্তর্কোষ হচ্ছে এই ছোট ছোট অংশগুলো, এখানে একটা এখানে একটা। এটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো কোষ একসাথে মানে দলবদ্ধ হয়ে এই অংশটা গঠন করে, যেটার নাম লেডিগের আন্তর্কোষ। বিজ্ঞানী লেডিগ এটাকে আবিষ্কার করেছিলেন। তো লেডিগের আন্তর্কোষের কাজ কি, এটা কিন্তু সেমিনিফেরাস নালিকার বাইরে থাকছে, এটা সেমিনিফেরাস নালিকা যদি হয় তার বাইরে থাকবে। তো এর কাজ কি, পুরুষ দেহের যে হরমোন টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরন ক্ষরণ করা। এখানে 3টে পয়েন্টে সেটাই লেখা রয়েছে। আচ্ছা, এবার ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। ডিম্বাশয়েরও সেরকম অনেকগুলো ভাগ রয়েছে। প্রথম যে ভাগটা সেটা হলো জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে ডিম্বাশয়ের বাইরের একটা কলাস্তর, এক স্তরীয় হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটার নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। আর তার ভেতরের দিকের যে স্তর সেটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া সেটা হচ্ছে ভেতরের দিকের একটা পাতলা স্তর, এটা বাইরের দিকের স্তর ছিল, মোটা স্তর ছিল। কেন মোটা করতে হয়েছে, কেন যেহেতু বাইরে সেটাকে প্রোটেক্ট করতে হবে ডিম্বাশয়কে, সেজন্য মোটা, আর ভেতরের দিকের স্তরটা পাতলা। এরপরে আসছি ধাত্র বা স্টোমা, মানে একদম যে এই যে ভেতরে যা যা দেখছো সাইটোপ্লাজম যেটাকে বেসিক্যালি বলা হয়, সেটা হলো স্ট্রোমা বা ধাত্র। এই ধাত্র আবার দুটো অংশে বিভক্ত, একটা কর্টেক্স একটা মেডালা। ঠিক আছে, তো এই ধাত্রটা গেল। আচ্ছা, এরপরে আসছে ডিম্বাশয়ের ফলিকেল। ফলিকেলগুলো একটু জুম করে দেখাই, দেখো অনেক ধরনের ফলিকেল দেখতে পাবে। প্রথমত একদম দুদিন যেখানে মার্ক করা রয়েছে, দেখো এখানে অপরিণত ডিম্বথলি রয়েছে, মানে অপরিণত ফলিকেল, এগুলোই পরবর্তীকালে ডেভেলপ করবে। ঠিক আছে, এবার এই যে ডেভেলপ করছে, তারপর দেখো আস্তে 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 2 দিন থেকে 12 দিন, তারপর 14 দিন, এইভাবে যাচ্ছে। তো ডেভেলপমেন্টটা এভাবেই হচ্ছে একটা স্ত্রী দেহে। তো দেখো এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পরিণত ডিম্বথলি। অর্থাৎ এই অপরিণত ডিম্বথলি এটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে এটা একটা পরিণত ডিম্বথলিতে পরিণত হচ্ছে। তারপর যে 14 দিন এলো, এখানে এই ডিম্বাণুটা নিঃসরণ হচ্ছে। যেই ডিম্বাণুটা নিঃসরণ হয়ে গেল, মানে এইখানে ডিম্বাণুটা ছিল, হতে হতে এখান দিয়ে নিঃসরণ হলো, এটা কিন্তু ডিম্বথলি, নট ডিম্বাণু। ডিম্বথলির মধ্যেই এই অংশটা, এটা হলো ডিম্বাণু। তো ডিম্বথলি আসছিল, আস্তে আস্তে ডিম্বাণুটা বিচ্ছিন্ন হয়ে গেল। ডিম্বাণুটা যে বিচ্ছিন্ন হলো, তাই বাকি রইল কি, ডিম্বথলিটা বাকি রইল। সেই ডিম্বথলিটা আস্তে আস্তে পিত গ্রন্থি গঠন করছে, একটা হলুদ রঙের গ্রন্থি, সেটার নাম কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম যেটা হচ্ছে পরবর্তীকালে প্রোজেস্টেরন সিক্রিট করে, তো সেইটা হলো কর্পাস লিউটিয়াম। তো সেইটা মানে তৈরি করছে আস্তে আস্তে। তো এই জিনিসটা এখানে লেখা রয়েছে। ডিম্বাশয়ের ফলিকল লেখা রয়েছে, যেখানে লিখেছে আদি ডিম্বথলি বা অপরিণত ডিম্বথলি, তারপর প্রাথমিক ডিম্বথলি, গৌণ ডিম্বথলি, এবং লাস্টে হচ্ছে পরিণত ডিম্বথলি, যেটা হচ্ছে আমাদের একদম
আমাদের কাঙ্ক্ষিত যে ডিম্বথলি পরিণত হয়েছে সেইটা। তারপরে রয়েছে পিত গ্রন্থি। পিত গ্রন্থি যেটা বললাম আমাদের ইংলিশে বলে হচ্ছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন সিক্রিট করে, এটাই। আর লাস্ট হচ্ছে আন্তর্কোষ, মানে এই যে ধাত্র বা স্ট্রোমা, এই ধাত্র বা স্ট্রোমা অঞ্চলে মানে যেটা বেসিক্যালি সাইটোপ্লাজম, সেইখানে কিছু বহুমাত্রিক কোষ থাকে। এই দেখো এখানে বেশ কিছু কোষ রয়েছে যেগুলোর প্রপার কোনো শেপ নেই। যেটা ডিম্বাশয়ের ফলিকেল সেটা তো দেখছো গোল বা ওভাল এরকম শেপ রয়েছে, সেটা হচ্ছে ডিম্বাশয়ের ফলিকেল। আর আন্তর্কোষের বেসিক্যালি কোনো শেপ হয় না, তো সেই শেপ যেটার হয় না, কোনো শেপ নেই, সেটাকে বলা হচ্ছে আন্তর্কোষ। এই গেল ডিম্বাশয়ের গঠন। তো শুক্রাশয় ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন আমরা দেখলাম। এরপরের যে টপিকটা সিলেবাসে দেওয়া রয়েছে সেটার নাম গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস কি না, নাম থেকে অনেক কিছু বোঝা যায়। তো নাম কি বলছে, গ্যামেটোজেনেসিস। গ্যামেটো মানে হচ্ছে গ্যামেট থেকে এসছে, অর্থাৎ জনন কোষ, গ্যামেট। আর জেনেসিস, জেনেসিস কথাটার মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, উৎপাদন করা। জেনেসিস কথাটা এরপরে যেখানেই আসবে মনে রাখবে জেনেসিস মানে তৈরি করা বা উৎপাদন করা। তো গ্যামেটোজেনেসিস মানে কি, গ্যামেট উৎপন্ন করা, এটাই বেসিক কথা। মানে আমরা একদম প্রথমে এই ভিডিও শুরুতে একদম আমি বলেছিলাম যে যৌন জননের 3টে পর্যায়। প্রথম গ্যামেটোজেনেসিস বা গ্যামেট উৎপাদন, সেকেন্ড হচ্ছে গ্যামেটের স্থানান্তর, আর থার্ড হচ্ছে নিষেক। তো গ্যামেটোজেনেসিস এইবারে এসেছে, মানে গ্যামেটোজেনেসিস কিভাবে হচ্ছে সেইটা বোঝার জন্যই এত গল্প, পুরুষের জননতন্ত্র স্ত্রী জননতন্ত্র এত পড়েছি। বেসিক যৌন জননের যে প্রথম পর্যায় গ্যামেটোজেনেসিস সেটা এবারে এসেছে। সংজ্ঞাতেও দেখো লেখা রয়েছে যে পদ্ধতিতে মানবদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের আদি জননকোষ থেকে মাইটোটিক মিয়োটিক বিভাজন ইত্যাদি প্রসেস রয়েছে, সেটা একে একে আমরা দেখব। আলটিমেটলি কি হচ্ছে, হ্যাপ্লয়েড পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে। মানে গ্যামেটোজেনেসিস, গ্যামেটের উৎপাদন, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে, সেই জন্য গ্যামেটোজেনেসিস। কী তাৎপর্য না, এখানে মাইটোটিক আর মিয়োটিক বিভাজন হচ্ছিল আমরা বললাম, এরপর আস্তে আস্তে দেখব সেটা কিভাবে হচ্ছে। তো যেহেতু মিওসিস হচ্ছে, ক্রসিং ওভারও হচ্ছে। মিওসিসে ক্রসিং ওভার হয় তোমরা জানো। এবার যেহেতু ক্রসিং ওভার হচ্ছে মানে কি, নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, মানে সেই বাবার থেকেও ডিএনএ পাচ্ছে আর মায়ের থেকেও ডিএনএ পাচ্ছে, ফলে নতুন বৈশিষ্ট্য নিয়ে সব মিলিয়ে একটা নতুন প্রজন্ম যে আসছে, সেই নতুন প্রজন্ম, নতুন অপত্য, তাদের একটা নতুন বৈশিষ্ট্য আলাদা করে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভ্যারিয়েশন, প্রকরণ, এগুলো দেখা যাচ্ছে। বেসিক্যালি যৌন জননের যেটা সুবিধা সেটাই আর কি গ্যামেটোজেনেসিস, মানে যৌন জননের যে সুবিধাটা সেটা কেন হচ্ছে, সেটা গ্যামেটোজেনেসিসের জন্যই হচ্ছে, একদিক থেকে আমরা বলতে পারি। যাই হোক, গ্যামেটোজেনেসিস দু রকমের হতে পারে, স্পারম্যাটোজেনেসিস, উজেনেসিস। আচ্ছা, স্পারম্যাটোজেনেসিস কি, স্পার্ম হচ্ছে গিয়ে তোমার শুক্রাণু, যেটা পুং গ্যামেট, আর জেনেসিস মানে তো বললামই উৎপাদন। তার মানে স্পারম্যাটোজেনেসিস মানে কি, স্পারম্যাটোজেনেসিস মানে স্পার্ম বা শুক্রাণুর উৎপাদন। পুরুষ দেহে শুক্রাণু উৎপাদনকেই বলা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। আর একটা হলো উজেনেসিস। কথাটা এসেছে উসাইট, উসাইট বা ওভাম, সেটাকে বাংলায় বলা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুকে ওভামও বলে, উসাইটও বলে। এই জন্যই বলছি ইংলিশ টার্মিনোলজিগুলো একটু মাথায় রাখো, মাথায় রাখলে এখানে সুবিধা হবে। কোনো সময় যদি ভুলে যাও যে জেনেসিস কাকে বলে, তোমার মাথাতেই চলে আসবে যদি ইংলিশটা মনে থাকে যে মানে হচ্ছে সাইট থেকে এসেছে, আর জেনেসিস মানে হলো উৎপাদন করা, তার মানে ডিম্বাণু উৎপাদন, তাকে বলা হচ্ছে জেনেসিস। আচ্ছা, এই প্রত্যেকটা প্রসেস ইন ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। আমি দুটো প্রসেস পাশাপাশি রেখেছি। প্রথমটা এটা হচ্ছে গিয়ে স্পারম্যাটোজেনেসিস, এটা হচ্ছে উজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস মানে কি, স্পার্মের প্রোডাকশন বা স্পার্ম উৎপন্ন হওয়া। ঠিক আছে, দুটো একদম একই প্রসেস, একটা বুঝলে আরেকটা বুঝলে কোনো বুঝতে অসুবিধা হবে না। প্রথমটা আমরা বুঝি। আচ্ছা, প্রত্যেকটা এই যে গ্যামেটোজেনেসিস আমরা পড়ছি, গ্যামেটোজেনেসিসের মূলত আমরা 3টে ভাগে আমরা ভাগ করতে পারি। একটা সংখ্যা বৃদ্ধি দশা, একটা বৃদ্ধি দশা, আর একটা মিয়োটিক দশা। এটা পুং মানে কি বলবো, পুরুষদের ক্ষেত্রে যে স্পারম্যাটোজেনেসিস সেটার জন্যও যেমন সত্যি, তেমন স্ত্রীদের উজেনেসিস সেটার জন্যও সত্যি। আচ্ছা, একদম বেসিক যে শুরুটা হয় সেটা হলো স্পারম্যাটোগোনিয়াম, বা একদম আদি এক ধরনের
পুরুষদের যে প্রজনন কোষ, যে জার্ম সেল যেটা রয়েছে, সেই আদি একটা জার্ম সেল থেকে শুরু হয়। সেটা কি না 2n, যেহেতু দেহকোষ মানে 2n। সেখান থেকে মাইটোসিস হয়, মাইটোসিস হয়ে দুটো 2n তৈরি করবে। আচ্ছা, এই দুটোকে আলাদা আলাদা নাম দিয়েছে, এটা মনে রাখতেও পারো, না মনে রাখলেও চলবে। একটা টাইপ এ, একটা টাইপ বি। তো স্পারম্যাটোগোনিয়াম তৈরি হলো। এবার দুটো আলাদা আলাদা ভাগ কেন? না, দুটো আলাদা আলাদা ভাগ করেছে দুটো আলাদা আলাদা কাজ করে বলে। টাইপ এ যেটা, সেটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা করবার দরকার নেই, কারণ টাইপ এ যেটা, সেটা হচ্ছে একদম ওখান থেকে বেরিয়ে গিয়ে আর কি জার্ম সেল তৈরি করে, মানে এটাই আবার ঘুরে আবার স্পারম্যাটোগোনিয়াম তৈরি করতে পারে। মানে আমাদের কোনো অংশ হয়তো কেটে গেল, সেখান থেকে যে কোষ বিভাজনের মাধ্যমে সেটা যে হিল করবে, সেটা টাইপ এ জাতীয় স্পারম্যাটোগোনিয়াম করে। এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা করার দরকার নেই। আমাদের যেটা দরকার টাইপ বি, মানে জননতন্ত্রের যেটা প্রয়োজন, যেটা থেকে শুক্রাণু উৎপন্ন হবে, টাইপ বি। তো মাইটোসিস হয়েছে 2n থেকে 2n। এই 2nটা আবার একটা মাইটোসিস করবে, করবে প্রাইমারি স্পারম্যাটোসাইট, ঠিক আছে, বা প্রাথমিক স্পারম্যাটোসাইট। 2n থেকে 2nই থাকছে, মাইটোসিস করেছে। এইবারে হচ্ছে মিওসিস হবে, অর্থাৎ প্রথম দুবার মাইটোসিস হয়ে এবার মিওসিস হবে। এই যে প্রাইমারি স্পারম্যাটোসাইট, এটা তৈরি করবে সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। 2n থেকে যেহেতু মিওসিস হচ্ছে, মিওসিসে কী হয়, হ্রাস হয়, মানে 2n থেকে n হবে, আর একটা 2n থেকে n হবে, দুটো তৈরি হলো। এটার নাম সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। কী হয়েছে, মিওসিস 1 হয়েছে। এরপর হবে মিওসিস 2, মানে এই যে সেকেন্ডারি স্পারম্যাটোসাইট, এটা আবার মিওসিস 2 হবে। তোমরা ক্লাস 11-এ মিওসিস পড়ে এসছো, সেখানে দেখেছো মিওসিস 1-এই হ্রাস বিভাজনটা হয়ে যায়, আর মিওসিস 2-তে কোনো রকম হ্রাস বিভাজন হয় না, সেটা সমবিভাজন হয়। অর্থাৎ মিওসিস 1-এ হ্রাস বিভাজন হয়ে গেছে, মিওসিস 2-তে আবার সেই এনটা এনই থাকবে, মানে একটা থেকে চারটে তৈরি হয়। তো মিওসিস 1 মানে মিওসিস যেটা কনসেপ্টটা, একটা থেকে চারটে তৈরি হয়। তো 2n থেকে চারটে n তৈরি হলো। এদের বলছে স্পারম্যাটিড। এরা কিন্তু স্পার্ম নয়, এরা স্পারম্যাটিড। এবার স্পারম্যাটিডের স্ট্রাকচারটা দেখো, আর তার নিচে স্পার্মের স্ট্রাকচারটা দেখো। স্পারম্যাটিড এবার বিভিন্ন পদ্ধতিতে এটা মডিফাই হয়, এই স্ট্রাকচারটা মডিফিকেশন ঘটে, সেইটা মডিফিকেশন হয়ে আলটিমেটলি স্পার্ম তৈরি করে। স্পার্ম দেখো এক ধরনের লেজের মতো অংশ দেখাচ্ছে এখানে। তো এইরকম স্পার্মেরা তৈরি করে। এটা হচ্ছে পুরোটা পুরুষদের ক্ষেত্রে ঘটে স্পারম্যাটোজেনেসিস। এবার উজেনেসিসটা যদি এটা বুঝে থাকো, এটা বোঝা খুব একটা কঠিন নয়। উজেনেসিস তেমনই হবে, প্রাইমর্ডিয়াল জার্ম কোষ একটা যেটা এখানে ছিল, সেরকমই এটাও 2n। সেখান থেকে মাইটোসিস হয়ে উগোনিয়াম হয়েছে 2n। সেখান থেকে আবার মাইটোসিস হয়েছে, দুবার মাইটোসিস এখানেও ছিল, এই একটা মাইটোসিস, এই একটা মাইটোসিস, তো এখানেও দুটো মাইটোসিস হয়েছে। সেখান থেকে আবার 2n করেছে, এটার নাম হচ্ছে প্রাইমারি উসাইট। এবার মিওসিস হবে, মিওসিস হয়ে এখানে যেটা একটা মজা, সেটা হলো এখানে মিওসিসটা তো নর্মাল মিওসিস হচ্ছিল, এইখানে মিওসিসটা নর্মালি ঠিক হয় না, নর্মালি অথচ নর্মালি নয়। এখানে যেটা হয় অসম মিওসিস, মানে যেটা হচ্ছে দুটো যে সেল তৈরি হচ্ছে, দুটো যে কোষ, দুটো কোষের আকৃতি না সমান হয় না, একটা ছোট হয় একটা বড় হয়। দেখো দুটো আলাদা আলাদা দেখানো হয়েছে, একটা ছোট একটা বড়। যেটা ছোট সেটার নাম হচ্ছে পোলার বডি। পোলার বডিটা না খুব একটা কাজে লাগে না, এটা যেহেতু ছোট একটা সেল, এটা নষ্ট হয়ে যায়। আর বড় যে বাল্ক, একটা যে বড় জায়গা, বড় যে সেলটা তৈরি হলো, সেটা হলো গৌণ উসাইট, ঠিক আছে। স্ত্রী দেহে এই একটা ডিফারেন্স গেল। স্ত্রী দেহে আরও একটা ডিফারেন্স রয়েছে পুরুষদের থেকে। পুরুষদের যেমন এটা স্পন্টেনিয়াস, এটা হয়ে যায় স্পন্টেনিয়াসলি। স্ত্রীদের একটুখানি মজার ব্যাপার, একটু ক্রিটিক্যাল ব্যাপার বলতে পারো। এই যে প্রাথমিক উসাইট, এখান থেকে যখন মিওসিস হয়ে গৌণ উসাইট তৈরি হলো, এই যে বড় সেলটা, এটা তো নষ্ট হয়ে গেছে, এই যে বড় সেলটা, এই বড় সেলটা না ডিভাইড হয় না, এটা মানে স্টপ করে থাকে, ওয়েট করে। কেন ওয়েট করে? মানে তাহলে কখন ডিভাইড করে? ডিভাইড করে তখন যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, মানে নিষেকের মাধ্যমে যখন শুক্রাণু এখানে প্রবেশ করে, তখনই এই সেলটা আবার ডিভাইড করে। না হলে এই সেলটা বা গৌণ উসাইট সেটা কিন্তু ডিভাইড করে না, সেটা সেই যেখানে ছিল সেখানে স্টপ হয়ে থাকে। বেসিক্যালি এটা ধরা হয় মেটাফেজে,
এই যে কোষ বিভাজনের যে স্টেজগুলো রয়েছে মেটাফেজে এটা স্টপ করে থাকে। ঠিক আছে, যখন কোনো শুক্রাণু আসবে তখন সেটা ফার্দার বিভাজিত হবে। এবার স্ত্রী দেহে আরেকটা ব্যাপার হয়, সেটা হলো রজতচক্র। অর্থাৎ প্রত্যেক মাসে একটা করে সাইকেল আসে, যে সাইকেলে মানে ডিম্বাণু নিঃসরণ হয় বডি থেকে। তো তখন যে ডিম্বাণুটা নিঃসরণ হয় সেটা এই গৌণ ওসাইট, মানে এই গৌণ ওসাইট যদি শুক্রাণুর সংস্পর্শে না আসে তখন এটা গৌণ ওসাইট হিসেবেই থেকে যায় এবং প্রত্যেক মাসে রজতচক্রের মাধ্যমে বডি থেকে বেরিয়ে যায়। রজতচক্র এই মুহূর্তে পুরোটা বুঝতে না পারলেও চিন্তা করো না, আমরা পার্ট 2 যখন এটার আসবে, দ্বিতীয় পর্ব, তখন আমরা রজতচক্র নিয়ে আলোচনা করব। রজতচক্র সিলেবাসে রয়েছে, তখন এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। আপাতত জেনে রাখো এটা ডিভাইড করে না। যখন কোনো স্পার্ম আসে, দেখো স্পার্ম এসেছে, একটা যখন শুক্রাণুর সাথে মিলন ঘটে তখন সেটা মিওসিস 2 করে। মিওসিস 2 করে সেখানে অসম বিভাজন হয়, একটা পোলার বডি আর একটা পরিণত ডিম্বাণু। পরিণত ডিম্বাণুটা থেকে যায় আর যেটা পোলার বডি সেটা নষ্ট হয়ে যায়। তো একদম বেসিক এই দুটো মানে জিনিস আর কি, ছোট এক দু জায়গায় ডিফারেন্স রয়েছে, না হলে একদম বেসিক পদ্ধতিটা এক। দেখো মাইটোসিস হয়েছে, দুটোর মধ্যে আমরা পাশাপাশি রেখেছি এই জন্যই যাতে তুলনা আমি করতে পারি। দেখো মাইটোসিস হয়েছে, এই দেখো মাইটোসিস, আবার একটা মাইটোসিস, আবার একটা মাইটোসিস, তারপর দুটো পরপর মিওসিস, দুটো পরপর মিওসিস হয়ে পরিণত ডিম্বাণু, এদের স্পার্ম। এই হচ্ছে বেসিক ঘটনাটা এবং দুটোর ক্ষেত্রেই একই। এইবার হচ্ছে যে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হলো, লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো শুক্রাণু আর ডিম্বাণুর গঠন। একটু ছোট করে জানাটা উচিত, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এই আঁকাটা খুব ইম্পর্টেন্ট, এই আঁকাটা ভালো করে দেখো, যে কোনো বইতেই পাবে। তো একটুখানি প্র্যাকটিস করে, আঁকাটা মাঝে মধ্যে দেয়, মানে এই স্ট্রাকচারটা ডেসক্রাইব করে আঁকতে বলে। তো দুটো মোটামুটি 4টে ভাগে আমরা ভাগ করেছি, একটা মস্তক, একটা গ্রীবা, মধ্যাংশ, লেজ। মস্তককে দুভাগে ভাগ করেছি, নিউক্লিয়াস আর অ্যাক্রোজোম। আচ্ছা, নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে মস্তক অংশের অধিকাংশ স্থান দখল করে। দেখো এইটা মস্তক, তার প্রায় পুরোটাই নিউক্লিয়াস দখল করে নিয়েছে। তো নিউক্লিয়াসের কাজ কি? বেসিক্যালি নিউক্লিয়াসে কি থাকে দেখো, আমি এখানে লিখেছি 22টা অটোজোম, এক মানে 22 জোড়া আর কি বলা উচিত, 22 জোড়া অটোজোম থাকে, আর দুটো সেক্স ক্রোমোজোম থাকে, এক্স আর ওয়াই। পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই আর মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স। এটা ছোটোবেলা থেকেই পড়ে আসছো। তো 44টা 22 জোড়া অটোজোম আর এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। তারপরে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম হচ্ছে মাথার অংশটা, একটা টুপির মতো অংশ থাকে, এটাকে অনেক সময় অ্যাক্রোজোম টুপি বা অ্যাক্রোজোম ক্যাপ এরকম নামও বলা হয়। এটার একটা টুপির মতো অংশ। এখানে বিভিন্ন আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে। কী কী নাম? হায়ালিউরোনিডেজ, জোনালাইটিক উৎসেচক। নামগুলো কিন্তু মনে রাখতে হবে, নামগুলো অনেক সময় এমসিকিউতে দেয়। কী কাজ করে এগুলো? এটা বেসিক্যালি স্ত্রী দেহে যখন আমরা নিষেক পড়বো, নিষেকে আমরা দেখবো এগুলোর কাজ। স্ত্রী দেহে ডিম্বাণুর সাথে যখন বিক্রিয়া হবে শুক্রাণুর, তখন এই উৎসেচকগুলো কাজে লাগবে। সেকেন্ড আসছে গ্রীবা বা নেক। এই হচ্ছে নেক। নেকে যেটা থাকে, দু ধরনের সেন্ট্রিওল থাকে, একটার নাম প্রক্সিমাল সেন্ট্রিওল, একটার নাম ডিস্টাল সেন্ট্রিওল। এখানে দেখো সেন্ট্রিওলগুলো দেখানো হয়েছে, দেখো সেন্ট্রিওল মার্কও করা রয়েছে। এখানে দুটো সেন্ট্রিওল থাকে পরপর একসাথে, তো একটা প্রক্সিমাল একটা ডিস্টাল। এগুলো কি কাজ করে? এগুলোও বেসিক্যালি নিষেকে সাহায্য করে। আমরা নিষেক যখন পড়বো এগুলোর কাজ আমরা দেখব। তারপরে আসছি মধ্যাংশ। এই মধ্যাংশ, মধ্যাংশ বা দেহ, এটা সবথেকে যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা হলো এখানে মাইটোকন্ড্রিয়া থাকে। কীরকম মাইটোকন্ড্রিয়া? সর্পিল আকার। এই দেখো সর্পিল আকারে মাইটোকন্ড্রিয়া থাকে, প্যাঁচানো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল। তো শুক্রাণুকে শক্তি প্রদান করা, মানে ও যে স্ত্রী দেহের মধ্যে যে প্রবেশ করে যে ও যে যাবে, ও যে একটা ডিম্বাণুকে যে নিষিক্ত করবে, সেটার জন্য ওর একটা এনার্জি চাই। সেই এনার্জিটা মাইটোকন্ড্রিয়া প্রোভাইড করে, এই অংশে মাইটোকন্ড্রিয়া থাকে। আর তার নিচের যে অংশ সেটা হলো লেজ বা টেল। এটা বেসিক্যালি শুক্রাণু চলনে সাহায্য করে। স্ত্রীদেহের মধ্যে সাঁতার কেটে কেটে যাওয়া যেটাকে বলা হয় চলন, সেটা এই লেজের আর কি মুভমেন্ট, সেটা দিয়ে চলন হয়। এবার আসছি ডিম্বাণুর গঠন।
ডিম্বাণুর এই গঠনটাও ইম্পর্ট্যান্ট, এটাও দেখে রেখো, এটা অনেক সময় আঁকতে দেয়, ডেসক্রাইব করতে বলে। প্রথম হচ্ছে ভাইটেলাইন পর্দা। দেখো ভাইটেলাইন পর্দা হচ্ছে এইটা, যে ভাইটেলাইন পর্দাটা মানে এটা যদি আমি নর্মাল ডিম্বাণু ধরি, এই যে লাল অংশটা, সেটা যদি আমি ডিম্বাণু ধরি, তার বাইরে এই যে হলুদ অংশটা, সেইটা হলো ভাইটেলাইন পর্দা। ঠিক আছে, দেখো এখানে মার্ক করা রয়েছে, এইটা ভাইটেলাইন পর্দা। তারপরে হচ্ছে প্লাজম। প্লাজম মানে হচ্ছে লাইক সাইটোপ্লাজম, মানে এটা যেহেতু সাইটে থাকে সেটাকে সেজন্য প্লাজম বলা হচ্ছে। তো প্লাজমকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এক্সোপ্লাজম, এন্ডোপ্লাজম। এক্সোপ্লাজম হচ্ছে বাইরের দিকেরটা, এন্ডো হচ্ছে ভেতরের দিকেরটা। এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। তো প্লাজম গেল। তারপর হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস দেখাচ্ছে, স্পার্মের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস দেখেছিলাম, এখানেও দেখো গোলাপি অংশটা, এটা হলো নিউক্লিয়াস। তো কীরকম, স্পার্মে দেখেছিলাম এক্স ওয়াই, এটা এক্স এক্স, আর 22 জোড়া তোমার অটোজোম তো থাকছেই। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সেটা হলো ডিম্বাণু যে প্রান্তে নিউক্লিয়াস থাকে, মানে এটা তো ডিম্বাণু, নিউক্লিয়াসটা না এখানে পুরো মাঝে দেখিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি মাঝে থাকে না, একটু ওপর নিচ কম বেশি করে থাকে। তো যে প্রান্তে কাছাকাছি নিউক্লিয়াস থাকে তাকে বলা হচ্ছে অ্যানিমেল পোল। মানে এটা যদি একটুখানি ওপরে আমি দেখাতাম, তো এই পোর্শনটা যেটা কাছাকাছি রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যানিমেল পোল, আর উল্টো দিকেরটাকে বলা হচ্ছে ভেজিটাল পোল। ঠিক আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট। তারপর আসছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা দেখো এই সবুজ অংশটা, সবুজ অংশটা হচ্ছে জোনা পেলুসিডা। এটা হচ্ছে একটা স্বচ্ছ অংশ, যেটা মানে এই জোনা পেলুসিডা অংশেই কিন্তু শুক্রাণু আসবে এবং নিষিক্ত করবে। তো সেটাও আমরা দেখব, নিষেক যখন আমরা পড়ব সেখানে জোনা পেলুসিডার নাম আসবে। তো আপাতত এখন এটুকুই জেনে রাখো, জোনা পেলুসিডা। তারপর লাস্ট যে স্তর সেটা হলো করোনা রেডিয়েটা। দেখো এই যে ব্লু কালারের যে অংশটা, এটার নাম করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটার যেটা ব্যাপার সেটা হলো বহুস্তরীয়। এই এতক্ষণ আমরা যা পড়ছিলাম সবে একস্তরীয়, একটাই আর কি কোষের স্তর ছিল। এখানে দেখো মাল্টিপল সেল রয়েছে, দেখো এখানে 3টে রয়েছে, এখানে 4টে 5টা করে মাল্টিপল সেল আর কি রয়েছে, বহুস্তরীয় কোষ। তো এখানেই আপাতত শেষ করছি প্রথম পর্বটা। প্রথম পর্বে আপাতত 7টা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, বাকি 5টা টপিক রয়েছে, সেটা পর্ব 2 আমরা সেখানে আলোচনা করব। বাকি যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, কিছু অসুবিধা থাকে, কমেন্ট সেকশনেও জানাতে পারো, আমার ডিটেলস এটা, আমার সাথেও যোগাযোগ করতে পারো। তো যাই হোক, থ্যাংক ইউ, গুড বাই।